শাবাশ শাবাশ রিঙ্কু, শাবাশ। খুব কম সময়ে তুই খুব ভালো শুটার তৈরি হচ্ছিস। আজ ড্রাগন এলে দেখেও খুব খুশি হবে। স্যার, ড্রাগন স্যার কি আজকে আসবে? হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রাখবি, ড্রাগনের একটা বিশেষত্ব আছে, যাকে ওর ভালো লাগবে ও তার জীবন তৈরি করে দেবে। বছর ধরে এই সময়ের অপেক্ষায় আছি। একবার শুধু হাতের মধ্যে এসে পড়ুক আমার, জ্যান্ত পুঁতে ফেলবো ওকে আমি মাটিতে। 7 বছর? কোনো ঝামেলা হয়েছিল নাকি? আমার সাথে নয়, আমার বন্ধু বিরাজের সাথে। বিরাজ? হ্যাঁ, আমার বন্ধু। অনেক বছর আগে যখন ট্রেনিং এ ছিলাম আমরা, তখন ওখানেই বিরাজের সাথে দেখা হয়েছিল। আর ভীষণ বন্ধুত্ব হয়ে গেছিল আমাদের। বন্ধুত্ব নয়, ভাই ছিল আমার। সব শেষ হয়ে গেল এই শয়তানটার কারণে। এই শয়তানটা বিরাজকে প্রাণে মেরে দিয়েছিল। দেশের সন্ত্রাসবাদ মেটানোর মিশনে বিরাজ দেশের জন্য শহীদ হয়েছিল। একটা বন্ধুর অসমাপ্ত কাজ আরেক বন্ধুই সমাপ্ত করে। এসো এসো মিস্টার ডাঙ্গুলা, এসো। অস্ত্র এনেছো? ড্রাগন কোথায়? তুমি কে? খুব তাড়াতাড়ি ড্রাগনও এখানে পৌঁছে যাবে। এই সময়টারই অপেক্ষা করছি আমি, ড্রাগনের সঙ্গে দেখা করার। জঙ্গিলা ড্রাগন, আমার অস্ত্রগুলো নিয়ে এসেছো? নিয়ে এসেছি। সব ঠিকঠাক তো? যে ধরনের অস্ত্র আমি তোমাকে দেব পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। একটা কথা জিজ্ঞেস করবো? এর আগে কার কাছ থেকে অস্ত্র নিতে? তুমি এটা জানতে চাও যে আমি আসল ড্রাগন কিনা? বেশ বুদ্ধিমান তুমি। ড্রাগনকে আজ পর্যন্ত কেউ দেখেনি। এদের সবার চোখে ভয় দেখতে পাচ্ছ? এই ভয় তখনই দেখা যায় যখন আসল ড্রাগন আসে। তোমার আগে রোকো নামে একটা লোক আমাকে অস্ত্র দিয়ে যেত। রোকো? আচ্ছা,
তবে এরপরে ড্রাগনের আর কারোর কাছে অস্ত্র নেওয়ার প্রয়োজন হবে না। তার মানে এর মানে 5 সেকেন্ড পরে জানতে পারবে। ড্রাগন, না, দয়া 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 নিখিল, পঙ্কজ, নিয়ে যাও একে। কি হয়েছে অভিজিৎ? দয়া? না স্যার, সব সব ঠিক আছে, কিচ্ছু হয়নি স্যার। স্যার স্যার সরি, আপনি ভিতরে যেতে পারবেন না। কি বলতে চাইছো তুমি? স্যার, আপনি ড্রাগনের সাথে দেখা করতে পারবেন না। পঙ্কজ, আমার রাস্তা থেকে সরে যাও। স্যার, যতগুলো অস্ত্র পেয়েছি বেশিরভাগটাই অচল, জং পড়ে গেছে। সেটাই তো। এটা কি? হ্যাঁ, এত পুরনো মডেল, আর এই পুরনো মডেল দেখিয়ে ও নতুন সন্ত্রাসবাদী তৈরি করছে। স্যার, যতগুলো আক্রমণ ড্রাগন করেছে তার বেশিরভাগটাই আধুনিক অস্ত্র দিয়ে। তাহলে এই ট্রেনিংয়ে পুরনো অস্ত্রের ব্যবহার কেন করা হচ্ছে? আর স্যার, সমস্ত নতুন উগ্রপন্থী একেবারেই আনকোড়া স্যার, কলেজ থেকে মাথা মুড়িয়ে নিয়ে আসা বাচ্চা স্যার। আরেকটা ব্যাপার স্যার, এত নামকরা সন্ত্রাসবাদী ড্রাগন এত সহজে আমাদের হাতে এসে যাবে বিশ্বাসই হচ্ছে না স্যার। সেটাই তো। তারপরে এটা দেখো, এত কম অস্ত্র ওদের ডেরা থেকে আমরা পেয়েছি। এটা কিভাবে সম্ভব? এত কম অস্ত্র দিয়ে কোনো আতঙ্কবাদী গ্রুপ কোনো হামলা করার প্ল্যান করতে পারে? হতেই পারে না। কিছু না কিছু তো গোলমাল আছে অভিজিৎ, কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে। হ্যাঁ পঙ্কজ, যদি তুই মনে করে থাকিস যে চুপ করে থাকলেই তুই বেঁচে যাবি এই যাত্রায়, তাহলে এটাই সবচেয়ে বড় বোকামি তোর। তুই দেশের সাথে যে বেইমানি করেছিস আর আমার বন্ধু বিরাজের সঙ্গে যা করেছিস তার হিসেব তো তোকে দিতেই হবে। ড্রাগন, দয়া! তুমি ভেতরে আসলে কিভাবে? স্যার, ওই আমি ড্রাগনের থেকে সত্যিটা বের করার জন্য। পঙ্কজ তোমাকে বলেনি যে উইদাউট পারমিশন কেউ ভেতরে আসতে পারবে না? তারপরেও যে তুমি এত সিনিয়র হয়ে গেছো যে আমার অর্ডারকে তোয়াক্কা করছো না। আই এম সরি স্যার। সরি স্যার? সরি বললে হয়ে গেল? স্যার, আমি কথা বলছি ওর সঙ্গে। অকারণে ওকালতি আমি পছন্দ করি না। যে কোনো পরিস্থিতিতে আজকে জানবই দয়া
যে তোমার এর সঙ্গে এমন কি পার্সোনাল শত্রুতা আছে যে তুমি আমার অর্ডারকে অমান্য করছো? ঠিক আছে স্যার, যদি আপনি সত্যি শুনতে চান তো শুনুন। অনেক বছর আগে 20শে জুন 2006 বিরাজ, আমি ভাবছিলাম তুই জেগে আছিস তো। আমি তো ভাবছিলাম আজকে দুজনে ব্যাডমিন্টন খেলবো, মনে আছে তো? গতবারে তুই হারিয়েছিলিস আমাকে। হ্যাঁ, আজ আমি জিতবো কিন্তু। চল। কি হলো? আরে তুই ডাক্তারবাবুর কথা বিশ্বাস করিস, তোর কিছু হবে না। তোর নিজের বন্ধুর উপর ভরসা আছে তো, কিছু হতে দেবো না তোর আমি, বুঝেছিস? কিছু হতে দেবো না। কি বিরাজ, কি হলো? কিছু বলবি তুই? কি? হ্যাঁ, আমার মৃত্যুর বদলা বিরাজ, বিরাজ, সেই দিনই ভেবে নিয়েছিলাম স্যার, এই ড্রাগনকে ধরবো আমি, বিরাজের মৃত্যুর প্রতিশোধ নেব। দয়া, আমি তোমার ব্যথা বুঝতে পারছি, কিন্তু আবেগের বশে আইন নিজের হাতে তুলে নেওয়া তোমার মতন একজন সিআইডি অফিসারের মানায় না। আমি সেটা বুঝি স্যার, কিন্তু আপনি আমায় বিশ্বাস করুন স্যার, আমি আমার কোনো ব্যক্তিগত কারণে আপনার অর্ডারের বিরুদ্ধে যাব না স্যার। হ্যাঁ, মানছি যে আমার বন্ধুর মৃত্যুর জন্য রাগ এখনো আছে, কিন্তু আমি যাই করি না স্যার, আইনের মধ্যে থেকেই করবো সেটা। গুড স্যার, হ্যাঁ ফেডরিক, কোর্টে থেকে উকিল এসেছেন, ড্রাগনের কেসটার সম্বন্ধে কথা বলতে চান। বিউরোতে নিয়ে এসো ওনাকে। ইয়েস স্যার। স্যার, আই এম রিয়েলি সরি, আমি আমার ডিউটিটা করেছি স্যার। তুমি একটু বাইরে যাও। হ্যাঁ স্যার। যতক্ষণ না তোমাদের ড্রাগন আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছে, ওর সঙ্গে কেউ দেখা করতে পারবে না। দেখুন, আপনি ওকে প্রশ্নের জবাব দেওয়ার জন্য বাধ্য করতে পারেন না। এই কেসের ইনভেস্টিগেশন ইন্টারন্যাশনাল ল অনুযায়ী হওয়া উচিত। আপনি আমাকে ইন্টারন্যাশনাল ল সম্পর্কে যদি না বোঝান তাহলে বেটার হয়। অজস্র লোকের মৃত্যুর জন্য দায়ী ও, আপনার ড্রাগন, বুঝেছেন? ও একজন সন্ত্রাসবাদী। কোথায় আমার স্বামী? বলুন আপনারা, বলুন কোথায়? এক মিনিট ম্যাডাম, প্লিজ আপনি শান্ত হন। আগে এটা বলুন যে আপনি কে আর কি হয়েছে আপনার স্বামীর। দুদিন হলো আমার স্বামী বাড়িতে ফেরেননি, জানি না কি অবস্থায় রেখেছেন আপনারা ওকে। আমরা? আপনার স্বামীকে আমরা কবে নিয়ে এলাম? আপনারাই তো ওকে অফিস থেকে নিয়ে গেছিলেন দুদিন আগে, বলেছিলেন যে কয়েক ঘন্টার মধ্যে ওকে ছেড়ে দেবেন আপনারা, কিন্তু 48 ঘন্টা হয়ে গেল। আপনার স্বামী কে? তার নাম কি? নরেন কুমার, উনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। নরেন কুমার ইন্ডাস্ট্রিয়ালিস্ট? না, আমার তো কিছু মনে পড়ছে না এরকম কোন লোককে আমরা তুলে নিয়ে এসেছি বলে। আপনার কোথাও ভুল হচ্ছে। না, আমি জানি যে আপনারা সিআইডি লোকেরাই ওকে তুলে এনেছেন। যদি আপনার স্বামীকে এখানে নিয়ে আসতাম তাহলে আমরা সেটা লুকিয়ে যাব কেন? স্যার, স্যার একটা বড় গোলমাল হয়ে গেছে। কি গোলমাল হয়েছে? স্যার, ড্রাগন মরে গেছে। ড্রাগন মরে গেছে? হ্যাঁ স্যার। মাই গড, অভিজিৎ দেখো তো। কে? হ্যাঁ, কে মেরেছে? কে আর হবে? ওই হবে আপনার দরজা ভাঙা সিনিয়র ইন্সপেক্টর দয়া। স্যার, মনে হচ্ছে লাশ থেকে অজ্ঞান হয়ে গেছে। এনাকে তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে যাও। পঙ্কজ, তোমার পরিষ্কার মনে আছে তো যে দয়া চলে যাওয়ার পর এখানে আর কেউ আসেনি? না স্যার, আমি তো দাঁড়িয়েছিলাম, কিন্তু যখন দয়া স্যার রুম থেকে বাইরে এলো। তো তো কি হয়েছে? স্যার,
ওনার হাতে রক্ত লেগেছিল স্যার। অভিজিৎ, আমি বিশ্বাস করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। দয়া আমার অর্ডার অমান্য করলো। আমি আপনাদের সব মিডিয়ার লোকেদের এখানে এই জন্য ডেকে পাঠিয়েছি যাতে সিআইডির জঘন্য রূপটা আপনাদের সামনে তুলে ধরতে পারি আমি, যাদের এই দেশের সব মানুষ ন্যায় আর সততার প্রতীক বলে মনে করে। তাহলে কি আপনি সিআইডির ব্যাপারে কোনো কিছু রহস্য উন্মোচন করবেন? আগে হ্যাঁ, এমন কিছু বলতে চাই যেটা শুনে আপনারা একজন স্ত্রীর যন্ত্রণার কথা বুঝতে পারবেন, নিজের স্বামীকে হারানোর যন্ত্রণা। কিন্তু আপনার স্বামীকে হারালেন কিভাবে? আমি সেই অভাগী যার স্বামী সিআইডির অত্যাচারের বলি হয়েছে। কি নরেন বাবু আর বেঁচে নেই? না, দুদিন আগে সিআইডির কিছু লোকজন ওকে ওর অফিস থেকে অকারণে তুলে নিয়ে যায়, এটা বলে যে কিছু জিজ্ঞাসা করার আছে। দুদিন পরে ও না ফিরে আসায় আমি নিজে বিউরোতে যাই, আর ওখানে গিয়ে দেখি, ওখানে গিয়ে জানতে পারি যে আমার নরেন আর কখনো ফিরে আসবে না। ওরা নরেনকে মেরে ফেলেছে। কিন্তু নরেন বাবুর অপরাধ কি ছিল? নিরপরাধ ছিল। সিআইডির লোকেরা ড্রাগন নামের সন্ত্রাসবাদীকে খুঁজে পাচ্ছিল না। ওনারা ভাবলেন যে আমার নরেনকে ড্রাগন সাজিয়ে মিথ্যে নাম কিনে নেবেন ওনারা। কিন্তু ওনার মৃত্যু হলো কিভাবে? সিআইডি ইন্সপেক্টর ওকে এত মেরেছে, এত অত্যাচার করেছে যে নরেন আর সহ্য করতে পারেননি। কে ছিল সেই সিআইডি ইন্সপেক্টর? সিনিয়র ইন্সপেক্টর দয়া। দয়া? বিখ্যাত শিল্পপতি নরেন কুমারের স্ত্রী মীরা কুমার সিআইডির বিরুদ্ধে অভিযোগ করেছেন যে সিআইডির হাত রয়েছে ওনার স্বামীর মৃত্যুর পিছনে। যে সিআইডি আজ পর্যন্ত অজস্র খুনের সমাধান করেছে, অজস্র খুনিকে ধরিয়ে দিয়েছে, আপনারা কি সেই একই মাপদণ্ড নেবেন আপনাদের নিজের অফিসারের বিরুদ্ধে যিনি নরেনকে খুন করেছেন? পরবর্তী আপডেটের জন্য স্যার, এই নেহা তো মিডিয়ার কাছে পুরো বদনাম করে দিল আমাদের সিআইডির নামে। দেখতে থাকুন। আমরা কখন এনার হাজবেন্ডকে নিয়ে এলাম? আচ্ছা, উনি ড্রাগনকে ওনার স্বামী কেন বলছেন? স্যার, এরকমটা নয় তো যে ড্রাগন দুটো লাইফ লিড করছিল? সমাজের সামনে নরেন আর পর্দার পিছনে ড্রাগন। হতে পারে অভিজিৎ, নিশ্চয়ই হতে পারে, কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি যে লোকটার মুখোমুখি আমরা হয়েছিলাম ও সন্ত্রাসবাদী ড্রাগনই ছিল। ড্রাগনই ছিল। স্যার, এ নরেন হোক বা ড্রাগন, দয়া স্যারের কিন্তু ওনাকে মারা উচিত হয়নি। ফ্রেডি, এসব কি বলছো তুমি? তুমি এটা ভালো করেই জানো যে দয়া মাথা গরম করে কোনো ভুল কাজ করে না। নিজের রাগ মেটানোর জন্য ও কখনো এসিপি স্যারের অর্ডারকে অমান্য করবে না। ওই যে ঠিক বলছে ফ্রেডি। বস, আমারও এটা মনে হচ্ছে যে দয়া এই লোকটার মৃত্যুর কারণ হতে পারে না। তাহলে কে হতে পারে সালুখে? কে এমন হতে পারে? এর মুখের ওপর এই যে এই চোটটা এর মুখে দুদিন আগে হয়েছে। দুদিন আগে? যদি চোটটা দুদিন আগে লেগে থাকে তাহলে আমরা সেটা দেখতে পাইনি। কারণ সেই ক্ষতটা খুব সচেতনভাবে লুকানো হয়েছিল। সেনরাইড পাইরক্সিন নামে একটা পাউডার আছে যেটা মেকআপ কিটে ব্যবহার করা হয়। এত ভালো মেকআপ পাউডার যে দুদিনে উঠলো না? পঙ্কজ, এই মেকআপ পাউডারটা এত স্ট্রং যে 1 মাসের মধ্যে উঠবে না। এর মেকআপটা এই কারণে উঠে গেছে যে কারণ এর ভেতরের আঘাতের জন্য ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল। ওই ইন্টারনাল ব্লিডিং এর কারণে এর হার্ট সিজ হয়ে গেছিল, ঘাম হয়েছিল, আর ওই ঘামের কারণেই এই মেকআপটা উঠে গেছে। স্যার, এটা হতে পারে যে এ ড্রাগন নয়, এ নরেন। নরেন? বস, এই চোটের সাথে সাথে এই লোকটিকে দুদিন আগে হাই ভোল্টেজ ইলেকট্রিক শকও দেওয়া হয়েছিল, যার কারণে এ নিজে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। এই জন্যে আমাদের প্রশ্নের উত্তর দিতে পারছিল না। আর অভিজিৎ, ওর সাথে মুখোমুখি হওয়ার আগে কথাবার্তাও তো হয়েছিল। এত বড় ষড়যন্ত্র আমাদেরকে বিভ্রান্ত করার জন্য? এই পুরো প্ল্যানটা ড্রাগনই লিখেছে। ও জানতে পেরে গিয়েছিল যে আমরা ওখানে অস্ত্র বিক্রেতা সেজে যাব, আর তাই জন্য না আমরা বেশি অস্ত্র পেয়েছি আর না ওদের গ্রুপের ভয়ঙ্কর সন্ত্রাসবাদীদের। সেটাই তো। আর তাছাড়া ও নিজের মুখটা নরেনের মুখে বসিয়ে দিয়েছে ড্রাগন সাজিয়ে, আর তারপরে ওকে
ড্রাগনকে গ্রেপ্তারও করা করিয়েছে। আমাদের সঙ্গে ও চ্যালেঞ্জ লড়তে চায়। অনেক বড় মাসুল দিতে হবে ড্রাগনকে। খোঁজ নাও সে কোন সিআইডি অফিসার ছিল যে নরেনকে গ্রেপ্তার করেছে। আপনারা এখানে কেন এসেছেন? আমার স্বামীকে তো আপনারা মেরেই ফেলেছেন, এবার কি আমাকেও ফাঁসিতে ঝোলাতে এসেছেন? দেখুন, আমরা আপনার স্বামীকে মারিনি, তাই বিনা কারণে সবার সামনে সিআইডিকে কেন বদনাম করছেন? যদি মানুষের আস্থা না থাকে আমাদের উপর, তাহলে সাহায্যের জন্য কোথায় যাবে? তাহলে কি সাধারণ লোকেদের মধ্যে আমি আর আমার স্বামী পড়ি না? কেন আপনারা আমাদের সুখের সংসারটাকে এভাবে তছনছ করলেন? দেখুন, সিআইডি কখনো কারো সুখের সংসার তছনছ করে দেয়নি, আর না তো তছনছ করবে। আপনি শুধু আমাদের এটুকু বলুন যে আপনার স্বামীকে কোন সিআইডি অফিসার এখান থেকে নিয়ে গেছিল। সিনিয়র ইন্সপেক্টর প্রশান্ত আর সিনিয়র ইন্সপেক্টর অনুরাগ। প্রশান্ত আর অনুরাগ? কিন্তু এই নামের তো কোনো অফিসার সিআইডিতেই নেই। যখন আপনি সিআইডি ব্যুরোতে এসেছিলেন তখন ওই দুই অফিসারকে দেখেছেন? না, আমি ঠিক জানি না, কারণ আমি তো ওনাদের দেখিইনি। যখন ওনারা আমার স্বামীকে নিয়ে যায় তখন তো আমি বাড়িতে ছিলাম। আপনি দেখেননি, কিন্তু অফিসের সিসিটিভি ক্যামেরা নিশ্চয়ই দেখেছে। স্যার, ওই সন্ত্রাসবাদী লোকটা ড্রাগনই ছিল? হ্যাঁ নিখিল, ও ড্রাগনই ছিল, কিন্তু গন্ডগোলের সময় ড্রাগন নরেনের জায়গায় লুকিয়ে পড়ে আর নিজের জায়গায় নরেনকে পাঠায় গ্রেপ্তার করানোর জন্য। কিন্তু স্যার, ওই দিন অপারেশনের পরে অনেকক্ষণ তো আমরা সার্চ করেছিলাম। যদি ড্রাগন এখানে লুকিয়ে থাকতো তাহলে আমরা পেলাম না কেন? সেটাই তো, ও এখানেই কোথাও লুকিয়েছে, এখানেই কোথাও। পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে। এই জমিটার চারদিকটা ভালো করে দেখো, দরকার হলে খুঁড়ে দেখো। ও, নকল সিআইডি সেজে নরেনকে নিজেদের সাথে নিয়ে গেছে। কি নকল সিআইডি? হ্যাঁ, আর হয়তো এটাও ড্রাগনের প্ল্যানের পার্ট। ও নরেনকে ড্রাগন বানিয়ে আমাদেরকে বিভ্রান্ত করতে চেয়েছিল, যাতে নিজে কোনো বড় অপরাধ ঘটাতে পারে। কিন্তু নরেনই কেন? তার কারণ আপনার স্বামীর মুখ আতঙ্কবাদী ড্রাগনের সাথে অনেকটা মেলে। আচ্ছা, এটা বলুন যে নকল সিআইডি লোকেরা নরেনকে সাথে করে নিয়ে যাওয়ার কোনো কারণ আপনাকে বলেছিল? হ্যাঁ স্যার, উনি বললেন যে কোম্পানির অ্যাকাউন্টে কিছু গোলমাল হয়েছে আর সেই জন্য ওনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। কেমন হেরাফেরি? স্যার, আসলে গত মাসেই নরেন স্যার জানতে পেরেছিলেন যে ওনার অ্যাকাউন্ট থেকে 30 কোটি টাকা গায়েব হয়ে গেছে। কিন্তু যখন আমি অ্যাকাউন্ট চেক করে লেজার ওনাকে দেখালাম তখন জানা গেল যে 30 কোটি টাকার চেকটা উনিই ইস্যু করেছিলেন। এই চেকটা উনি কার নামে ইস্যু করেছিলেন? 30টা আলাদা আলাদা কোম্পানির নামে। কোনো কোম্পানি সিঙ্গাপুরে ছিল, কোনোটা ইটালিতে, কোনোটা ফ্রান্সে। আমরা ওই কোম্পানিগুলোকে ট্রেস করার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো কোম্পানির খোঁজ পাওয়া যায়নি। আর সব চেকেই নরেনের সিগনেচার ছিল? হ্যাঁ স্যার, সিগনেচার তো ওনারই ছিল, কিন্তু উনি বললেন উনি সিগনেচার করেননি। যাই হোক না কেন স্যার, হুবহু ওনার সিগনেচার নকল করে কেউ গোলমাল করছে। স্যার, এরকম গোলমাল তো কোনো কাছের লোকই করতে পারে, যে নরেনের খুব কাছাকাছি। খুব সহজেই তার চেকবুক আর তার অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছে যেতে পারে। আচ্ছা, এই ঘটনার পর থেকে এমন কোনো এমপ্লয়ি আছে যে আর অফিস আসছে না? হ্যাঁ স্যার, নরেন স্যার চলে যাওয়ার পরের দিন থেকে দীপক আর অফিসে আসছে না। আচ্ছা, এই দীপক নরেনবাবুর চেকবুক পর্যন্ত পৌঁছতে পারতো? হ্যাঁ স্যার, ও তো অ্যাকাউন্ট সেকশনই কাজ করতো। দেখি তো, যখন নকল সিআইডি লোকেরা এখানে এসেছিল তখন দীপক কি করছিল। আরেকবার চালাও তো। স্যার। হ্যাঁ নিখিল, স্যার, ওই যে স্যার দীপক। পজ করো, এবার রিওয়াইন্ড করে আবার চালাও।
দেখলেন স্যার? স্যার, নকল সিআইডির লোকেরা দীপকের দিকে তাকিয়ে কিছু ইশারা করলো আর দীপক মুখ ঘুরিয়ে নিল। হ্যাঁ, আর কোনো মানুষ নজর তখনই সরায় যদি তার মনের মধ্যে ময়লা থাকে। দীপকের অ্যাড্রেসটা দাও। দা, তুমি তুমি এখানে কি করছো? স্যার, আমি আসল ড্রাগনের খোঁজে এসেছিলাম স্যার। স্যার, ড্রাগন এখানে 2 দিন লুকিয়েছিল আর আগে থেকেই খাওয়ার সমস্ত বন্দোবস্ত করে রেখেছিল এখানে। কিন্তু দয়া, এই কথা তুমি আমাকে আগে বলনি কেন? স্যার, আমি এসেছিলাম বলবার জন্য। সেই সময় নরেনের ওয়াইফ আর ওই উকিল ছিল আপনার সঙ্গে। তোমার কি হয়েছে দয়া? হ্যাঁ, এটা তুমি আগে বলো যে তুমি কিভাবে জানলে যে ড্রাগনই নরেন? স্যার, যখন আমি নরেনকে ইন্টারোগেট করছিলাম তখন আমি দেখেছিলাম স্যার ওর হাতের সমস্ত আঙুল ঠিকঠাক আছে, একটাও কাটা নেই স্যার। কিন্তু স্যার, বিরাজ আমায় বলেছিল যে ড্রাগনের ডান হাতের এই আঙুলটা স্যার, রিং ফিঙ্গার, কাটা আছে স্যার। ড্রাগনের হাতে একটা আঙুল কাটা আছে। তখনই স্যার আমি বুঝে গিয়েছিলাম যে এই ড্রাগন আমাদের ভুল পথে চালাতে চাইছে। এবার এই পুরো ষড়যন্ত্রটা বুঝতে পারছি। এবার পুরো চক্করটা পরিষ্কার। কি রকম চক্কর স্যার? এটাই যে ড্রাগন নরেন কেন সাজলো। নরেন কেন স্যার? কোনো না কোনো বড় সন্ত্রাসের প্ল্যান করছে এই ড্রাগন, বুঝেছ? মানে স্যার? পঙ্কজ, প্রত্যেক সন্ত্রাসবাদীর পিছনে দেশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের গোয়েন্দা পিছনে লেগে থাকে, যেমন ড্রাগনের পিছনে লেগে আছে। আর এই জন্য কয়েক বছর ধরে ও কিচ্ছু করতে পারেনি, কোনো ঝামেলাও করতে পারেনি। আর এই মিথ্যে ঝামেলার পরে সবার মনে হলো যে ড্রাগন ধরা পড়েছে, তাই ইন্টেলিজেন্সের গোয়েন্দারা ওর উপর নজরদারি বন্ধ করে। এক্স্যাক্টলি, এটারই তো অপেক্ষা করছে ও এবার পরের হামলার প্ল্যান করছে। পরের হামলার প্ল্যান। স্যার, মনে হচ্ছে এবার হামলা খুব বড় ধরনের হতে পারে। সেই জন্যই ও 30 কোটি টাকার ঘোটালা করেছে নরেনের কোম্পানিতে। আর ওই 30 কোটি টাকা দিয়ে না জানি কত বোমা, কত গুলি বারুদ কিনবে স্যার এই ড্রাগন। আর এবার জানি না কতগুলো নির্দোষ দেশের লোক ওর শিকার হতে চলেছে। দয়া, আমাদের দেশবাসীদের কোনো ক্ষতি হতে আমি দেব না, যাতে ড্রাগন আমাদের দেশের কোনো ক্ষতি না করতে পারে। ওকে দমিয়ে দেব আমরা। আরে মুকেশ, ও মুকেশ, আরে এদিকে আয়। 14 তারিখে ওমর জিপি থেকে কিছু গুপ্ত জিনিসপত্র নিয়ে বেরিয়েছিল এই লোকটা, আর ওর পুরো পেমেন্টটাই ও ক্যাশে পেয়ে গেছিল। মুকেশ, আমি কিচ্ছু করিনি স্যার। আমি তো একটা সাধারণ মানুষ, কোনো অপরাধী নই। আমরা জানি। আচ্ছা, এটা বলো তো, 14 তারিখে যে জিনিসটা ডেলিভারি তুমি জেটি থেকে করেছিলে সেটা কি ছিল? আমি জানি না স্যার। জানো না? জিনিসটা তোলার সময় চেক করোনি তুমি? জিনিসটা সিল প্যাক করেছিল স্যার, পুরোপুরি প্যাক করা ছিল ওটা। তুমি জিজ্ঞেস তো করেছো যে ওই বক্সগুলোতে কি আছে? হ্যাঁ, জিজ্ঞাসা করেছিলাম তো দীপক বাবু বললেন যে কোনো কাঁচের জিনিস হবে। দীপক? তুমি কি এই দীপকের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ স্যার, ইনি সেই দীপক বাবু। আচ্ছা, জিনিসগুলোর ওজন কত ছিল? 200 কিলো হবে। 200 কিলো? কোথায় নামিয়েছিল জিনিসগুলো? ওই তো দইসারের কাছে কমন গাঁও আছে না, ওখানে একটা মিল আছে, ওখানে নামিয়েছিলাম। কমন গাঁও?
যজ্ঞ যজ্ঞ ওকে কেউ মেরেছে। এবারে এমন ধামাকা করব যে বাজির আওয়াজ সারা জীবন সবাই মনে রাখবে। আমি শুধু সেই সময়ের অপেক্ষা করছি যখন আমাদের তৈরি করা বোমে নিরীহ মানুষ রাস্তায় ঘায়েল হয়ে পড়ে থাকবে আর রক্তে ভেসে যাবে রাস্তা। আমাকে ক্ষমা করে দিন স্যার। এই দীপক কোথায় পাওয়া যাবে একে? এটা তো রকি দাদা স্যার। রকি? এ তো ড্রাগনের খুব কাজের লোক। ড্রাগন একে ছাড়া কোনো মিশন পুরো করে না। কোথায় পাওয়া যাবে একে? স্যার আমি জানি না স্যার, না এদের কোনো অ্যাড্রেস আছে না কোনো নাম্বার, শুধু ওনারাই আমাকে কন্ট্যাক্ট করতেন স্যার। সমস্ত আরডিএক্স এখানেই আছে না, নাকি বোমা বানাতে কিছুটা শহরে পাঠানো হয়েছে? না স্যার, সব আরডিএক্স এখানেই আছে স্যার, চাইলে আপনি নিজেই দেখে নিন স্যার। পুরো 200 কিলো আছে স্যার। রজত, সব আরডিএক্স সিজ করে নাও। স্যার স্যার একটা কথা বুঝতে পারছি না, যখন ড্রাগন নরেন হয়ে এসএপি স্যারের সামনে এলো তখন স্যার ওকে কেন চিনতে পারলো না? দুজনের মুখের মধ্যে এত মিল কি করে থাকতে পারে? মেলার কথা নয় শ্রেয়া, নিশ্চয়ই ড্রাগন নিজের মুখের পরিবর্তন ঘটিয়েছে যাতে নরেনের মতো দেখায়। কিন্তু স্যার ড্রাগন নরেনকেই কেন চুজ করলো? তুমি 30 কোটি টাকা ফ্রডের গল্পটা জানো? হ্যাঁ স্যার। নরেনের কোম্পানিতে দীপক ছাড়া অন্য কেউও ছিল যে ড্রাগনের সঙ্গে মিলিত ছিল। অন্য কেউ? নরেনের মৃত্যুতে আর কার কি লাভ হতে পারে স্যার? নেহা। নরেনের মৃত্যুর পরে ওর এত টাকার সম্পত্তি এখন সব তো নেহার নামে হয়ে গেছে। নেহা ম্যাডামকে ডাকো, ওনার সঙ্গে কিছু কথা আছে। কিন্তু নেহা ম্যাডাম তো অফিসেই নেই। অফিসে নেই? কোথায় গেছেন? হয়তো নিধি বলতে পারবে, ও ওনার পিএ। এক মিনিট। নিধি, নিধি। কি হয়েছে স্যার? তুমি জানো নেহা ম্যাডাম কোথায় আছেন? জানি না, হঠাৎ উনি কার একটা চিঠি পেলেন আর সেটা পড়ে বেরিয়ে গেলেন। ওই চিঠিটা এখনো কেবিনে আছে? হ্যাঁ, উনি ওটা পড়ে ডাস্টবিনে ছিঁড়ে ফেলে দিলেন। এটাই ওই চিঠিটা মনে হচ্ছে স্যার। টুকরোগুলোকে জড়ো করে দেখো। হ্যাঁ স্যার। ও তাহলে এই ব্যাপার। স্যার ওই যে নেহার কার। নেহা তো গাড়িটা খুব জোরে চালাচ্ছে। মনে হচ্ছে ও জানতে পেরে গেছে যে আমরাও পেছনে আছি। তাড়াতাড়ি চালাও। হ্যাঁ স্যার। অনেক হয়ে গেছে ঘোরাঘুরি, এবার বাকিটা সিআইডির গাড়িতে।
এই রকি এখন অব্দি এলো না কেন? চলে আয়। রকি, গাড়ি থেকে বাইরে আয়। এই গাড়ি থেকে বেরোচ্ছে না কেন? গিয়ে দেখি। বোম? হ্যাঁ, বোম। বোম কে? ড্রাগন, পৃথিবীর সব থেকে বিপজ্জনক আতঙ্কবাদী। সামনে বোম দেখেই প্যান্ট আলগা হয়ে গেল। কখনো ভেবে দেখেছো যখন তুমি বোম ব্লাস্ট করে নিরীহ লোকগুলোকে উড়িয়ে দাও তখন কি অবস্থা হয়? তখন কতটা অন্যায় হয় ওদের পরিবারের প্রতি তুমি ভেবে দেখেছো? তুমি একা আমার কি করবে সিপি? আরে চারদিকে তাকিয়ে দেখ, দেখ চারদিকে তাকিয়ে। একটা মানুষকে ধরতে তোমরা সব সিআইডি অফিসার একসঙ্গে এসেছো? আরে তোর জন্য তো একজনই যথেষ্ট। আচ্ছা, শুধু একজন। ডাকো ওকে। দয়া, একে শুধু প্রাণে মেরো না। আমার মৃত্যুর বদলা নিশ্চয় না সচিন, এর ব্যবস্থা তো দয়া করবে।
না, ছাড়ো ওকে। আমাদের দেশের আইন ওকে শাস্তি দেবে। ছাড়ো, ছাড়ো দয়া। আমি বিরাজকে মেরেছিলাম। বিরাজের মতন অফিসারের লাশের ওপরেই আমি আমার আতঙ্কের প্রাসাদ খাড়া করেছিলাম, যেটা তোমরা সবাই মিলে ভেঙে গুড়িয়ে দিলে এক ঝটকায়। তোদের মতন অপরাধীদের স্বপ্ন সফল হয় না, তাসের ঘরের মতন হয়। আইনের ছোট্ট ধাক্কায় এইরকমই ভেঙে যায়। কিন্তু আমি পুরো প্ল্যান করেছিলাম দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার। তোমরা কি করে জানতে পারলে যে আমি কোথায় আছি? এর সাহায্যে, এই রকির জন্য। এই রকি তোমার সমস্ত সাজানো প্ল্যান আমাদেরকে প্রথমেই বলে দিয়েছিল। তুই বেইমানি করলি আমার সঙ্গে। রকি ওই দিন তোমার সঙ্গে বেইমানি করেছে যেদিন তুমি নরেনকে খুন করেছিলে। কি? হ্যাঁ, আমি নরেনের বউ নেহাকে ভালোবাসতে শুরু করি। আমি ভাবলাম যে তুমি নরেন হয়ে যাবে, তাহলে আসল নরেন আমার রাস্তা থেকে সরে যাবে আর নেহা আমার হয়ে যাবে। তোমরা আমাকে ধরে তো ফেলেছ, কিন্তু এখানে এমন কোনো জেল তৈরি হয়নি যেখানে আমাকে, ড্রাগনকে বেশি দিন ধরে রাখতে পারে। আমাদের দেশের আইন তোর মতন অপরাধীদের জেলের গড়াতে রেখে বেশি দিন সময় নষ্ট করে না, বুঝেছিস? খুব তাড়াতাড়ি তোর ফাঁসি হবে, ফাঁসি।